25 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল আগের ভিডিওতে। 26এরটা আমরা পরে করাবো, একটু বড় হবে, ঠিক আছে। এরপর 27এরটা পড়ে পড়ে দেখ। এইখানে বলা হয়েছে যে চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র অংশের জন্য কখন সর্বোচ্চ হবে, চৌম্বক ক্ষেত্র সর্বোচ্চ হবে। তো আমরা চৌম্বক ক্ষেত্র সর্বোচ্চ জানার জন্য প্রথমে বায়ো-সাভার্টের সূত্র লাগাবো। কেন বায়ো-সাভার্ট লাগাচ্ছি? কেননা এখানে বলা আছে যে ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র তো বায়ো-সাভার্টের সূত্র থেকে জানা যায়। ডিবি সমান হয় μ0/4π I dl sin θ/r², এটা হয়। তো আমরা এটা থিওরিতে দেখবি করাইছি যে চৌম্বক ক্ষেত্র কখন সর্বাধিক হবে। চৌম্বক ক্ষেত্র ডিবি মানে ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি সর্বাধিক হবে যদি সাইন থিটা সর্বাধিক হয়, যদি সাইন থিটা সর্বাধিক হয়। এই চৌম্বক ক্ষেত্র এই মানগুলোর উপর সবার উপর নির্ভর করে। তো এটা তো ধ্রুবক, কারেন্ট ধ্রুবক, ডিএল ধ্রুবক, আর ধ্রুবক, মানে দূরত্ব, আর মানে দূরত্ব ফিক্সড বলে দিয়েছি যে এত দূরত্বে চৌম্বক ক্ষেত্র কখন বেশি হবে। তাহলে আর ফিক্সড, এইটা ফিক্সড, এটা কনস্ট্যান্ট সব। তাহলে চৌম্বক ক্ষেত্র কার উপর নির্ভর করবে? সাইন থিটার উপর। তাহলে চৌম্বক ক্ষেত্র সর্বাধিক কখন হবে? যদি সাইন থিটাটা সর্বাধিক হয়, সাইন থিটা ম্যাক্সিমাম হলে চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম হবে। ডিবি সর্বাধিক হবে যখন সাইন থিটা সর্বাধিক। সাইন থিটার সর্বাধিক মান, ম্যাক্সিমাম মান হয় +1। সাইন থিটার সর্বাধিক মান হয় +1। তাহলে সাইন থিটা +1 কখন হয়? কত ডিগ্রিতে হয়? সাইন কত ডিগ্রিতে হয়? সাইন কত ডিগ্রিতে +1 হয়? 90 ডিগ্রিতে। তাহলে থিটা সমান কম্পেয়ার করলে কি পাই? থিটা সমান 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ কত হলে সর্বাধিক হবে চৌম্বক ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র সর্বাধিক হতে হলে থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটার অ্যান্সার 90 ডিগ্রি হবে। এরপর অ্যাম্পিয়ারের সূত্র সলিনয়েড দিয়ে দিয়েছে, ঠিক আছে। সলিনয়েডের থিওরি পড়াতে হবে আগে। সলিনয়েডের থিওরি শুন। সলিনয়েড কি? সলিনয়েড মানে এইরকম একটা কোনো তারকে এইরকম আমরা কি করলাম, অনেকগুলো পাকে করলাম, এইটাকে বলা হয় সলিনয়েড। এটাকে কি বলা হয়? সলিনয়েড। তো আমরা ধরলাম এই যে সলিনয়েডের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এই দৈর্ঘ্যটা কত? এল। আর এইখানে যে পাক আছে সেই পাকটা হচ্ছে এন সংখ্যক। তাহলে আমরা ধরলাম এল দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন। এটা আমরা ধরি এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এন। আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n/l। ঐকিক নিয়ম, এল দৈর্ঘ্যে, এটা এল দৈর্ঘ্যে পাক সংখ্যা n, তাহলে একক দৈর্ঘ্যে n/l, ঠিক আছে। আর এই যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, এই একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে একটা ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এই একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের n দ্বারা। তাহলে ছোট হাতের n সমান বড় হাতের n/l। তো ঐকিক নিয়ম, এল দৈর্ঘ্যে পাক সংখ্যা n, একক দৈর্ঘ্যে n/l, আর এই n/lটাকে ছোট হাতের n দ্বারা লেখা হয়, ঠিক আছে। এইবার আমরা চৌম্বক ক্ষেত্র লিখছি। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র যে সূত্রটা হয় সেই সূত্রটা মুখস্থ রাখবি। বি সমান হয় μ0 ছোট হাতের n I, এইটা হয় সূত্র। বি সমান μ0 n I মানে জানিস কারেন্ট, n মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে এটা ছোট হাতের n দ্বারা লেখা হয়, তাহলে এটা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর বি মানে চৌম্বক ক্ষেত্র জানিস, আর এটা তো ধ্রুবক μ0, এটা ধ্রুবক। তাহলে μ0 রাখলাম আমরা। এই ছোট হাতের এনের জায়গায় আমরা এইটা লিখতে পারি কি? ছোট হাতের এনের জায়গায় এইটা লিখতেই পারি, ক্যাপিটাল N/L। তাহলে বি সমান এই দুটো সূত্র, তো একটা সূত্র মনে রাখলে আরেকটা বের করা যায়।
ঠিক আছে। তো এখানে কি কি দেওয়া আছে দেখি। এখানে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলা হয়েছে, অ্যাম্পিয়ারের সূত্র এটাতে। চৌম্বক ক্ষেত্রের মান বের করতে দেওয়া হয়েছে, বিটা বার করতে বলেছে। মিউ নট, মিউ নটের মান কত হয় আমরা জানি, মিউ নটের মান হয় 4 পাই ইন্টু 10⁻⁻7, এটা মিউ নটের মান হয়, ইন্টু এন, ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন টোটাল পাক সংখ্যা বলা আছে 1000, 10,000, সরি 10,000 বলা আছে, দেখ 10,000। তো 10,000 মানে আমরা দেখ না এরকম লিখতে পারি, 10-এর মাথায় 4 লিখতেই পারি। একের পিঠে কটা শূন্য আছে? 4টে, তাহলে আমরা 4টে শূন্য লিখলাম। মিউ নট এন ইন্টু আই, মিউ নট হলো এন হলো আই হলো, আই হচ্ছে 1 বলা আছে, বাই নিচে কি আছে, নিচে কি আছে এল, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এখানে বলা আছে 1 মিটার। বাস এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তাহলে 4 পাইটা 4 পাই রাখলাম আমরা, এইখানে আছে 10⁻⁻7, এখানে +4 কী হবে, এটা মুখে মুখেই তো করা যায়, তা আমি করে দিচ্ছি। এখানে আছে 10⁻⁻7, এখানে আছে +4, সূচকের নিয়ম অনুসারে কি হয় 4 পাই ইন্টু 10⁻⁻3, তাহলে চৌম্বক ক্ষেত্র এটা মান বেরোলো। চৌম্বক ক্ষেত্রের একক কি হয়? টেসলা, তাহলে এটার অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এবার 29-এরটা, ঠিক আছে 29-এরটা পড়ে দেখ। আর এই অঙ্কগুলো করার সময় বই রাখবি পাশে, আর যদি বই কারো না থাকে তাহলে পিডিএফ রাখবি, ঠিক আছে, বা জেরক্স করেও নিতে পারিস। 29-এরটা, 29-এরটাতে যেটা বলা আছে যে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করলে কি হবে, আরবের সাথে বৃত্তপাত করতে হবে। এটা যে থিওরি আমরা পড়াইছিলাম, তো সেখানে দেখবি বলেছিলাম আমরা, যদি কোনো চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে, মানে কোনো আধান চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল যদি হয়, লম্বভাবে গতিশীল মানে কীরকম, মানে ধর এইখানে চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, এখানে চৌম্বক ক্ষেত্র আছে এইরকম বরাবর, এইরকম উপর দিকে, তুই যেভাবে দেখছিস দেখ এইরকম বরাবর চৌম্বক ক্ষেত্র আছে, আর আধানের গতি যদি এই দিক বরাবর হয়, মধ্যবর্তী কোণ কত, এটা আধানের গতি, আধানের গতি স্পিড, আর এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি হচ্ছে কিনা, এটাও দেখ 90 ডিগ্রি হচ্ছে কিনা, এইদিকে চৌম্বক ক্ষেত্র, এইদিকে আধানের গতি, যদি এরকম লম্বভাবে থাকে চৌম্বক ক্ষেত্রের সাথে, চৌম্বক ক্ষেত্রের সাথে আধান লম্বভাবে গতিশীল হলে, লম্বভাবে গতিশীল হলে আধান বৃত্তাকার পথে ঘোরে, আধান বৃত্তপথে ঘোরে। আর এই বৃত্তপথের, এই বৃত্তপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান, এই ব্যাসার্ধের মান আর সমান হয়, সূত্রটা মনে রাখবি, আর নাহলে প্রমাণ তো আমরা করে দেখাইছি থিওরিতে, আর সমান mv/qb, এই বৃত্তপথের ব্যাসার্ধের মান হয় আর সমান mv/qb, ঠিক আছে। এম কি বটে? এম হচ্ছে আধানের ভর, ভি কি বটে? ভি হচ্ছে বেগ, কিউ হচ্ছে আধান, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর মানে ব্যাসার্ধ বৃত্তপথের, এম মানে ভর, ভি মানে কি বটে? ভি মানে ভেলোসিটি মানে বেগ, কিউ মানে আধান, আর বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো এখানে বলা হয়েছে যে বি এর মান বৃদ্ধি করলে কি হবে, বি এর মান বৃদ্ধি করলে আমরা কোনাকুনি গুণ করি, আগে কোনাকুনি গুণ করছি, কিউ বি আর সমান এম ভি, এটাই তো হবে, আর এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করতে পারবি, ঠিক আছে, এটা হলো সম্পর্ক। এবারে দেখ যদি আমরা বি বাড়াই, ঠিক আছে, বাকি এই কিউ আরটাকে ওইদিকে নিয়ে যায়, বি এর উপর নির্ভর করে বলেছি, তো মানে বি বাড়ালে কি হবে বলেছি, বি এর মান বৃদ্ধি করলে কি হবে, তাহলে বিটাকে এদিকে রাখি, বাকি সবাইকে ডাইন দিকে নিয়ে যাই, ঠিক আছে। কিউ আরটা এদিকে গুণ অবস্থায় ছিল, এদিকে গেল ভাগ অবস্থা হয়ে গেছে। তাহলে দেখ যদি আমরা বি বাড়াই,
আর কি হবে বল, এখানে কি কি ধ্রুবক আগে বলে দিই, আগে কি কি ধ্রুবক বলে দিই। এম আধানটার ভরের তো কোনো পরিবর্তন হবে না, আধানের ভর মানে এম, আরে ভরের তো কোনো পরিবর্তন হবে না, আধানটাকে যতই চৌম্বক ক্ষেত্র বাড়াই দে, ভর তো একদম মানে নিজস্ব ধর্ম ওটে, ভর কোনোদিন পরিবর্তন হয় না, ঠিক আছে। আধানের ভর, আধানের মান, আধানের মান মানে একটা ইলেকট্রনের আধান কত জানিস, 1.6 × 10⁻⁻19। এই ইলেকট্রনের আধান এইটা। আবার হচ্ছে আধানের বেগ ভি, এই তিনটাই কিন্তু ধ্রুবক, এই তিনটাই হচ্ছে ধ্রুবক। কেন, ভর পরিবর্তন হয় না, আধানও পরিবর্তন হয় না, আর বেগ, বেগ তো এটা তো আমরা নির্দিষ্ট কোনো বেগে ছুটবো না, এটা আমাদের হাতে আছে বেগটা, তাহলে এগুলো সবগুলোই ধ্রুবক। তাহলে আর কে পড়ে রইল, এম হয়ে গেছে, ভি হয়ে গেছে, কিউ হয়ে গেছে। তাহলে বি আর আর এর মধ্যে কী সম্পর্ক বলতো, দেখ এম ভি আর কিউ ধ্রুবক, এম ভি কিউ এই তিনটা ধ্রুবক, তাহলে কে পড়ে আছে আর, তাহলে বি উপরে আর নিচে, বি উপরে আর নিচে, আর মানে ব্যাসার্ধ, তাহলে বি উপরে আর নিচে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, বি আর আর এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে বি বাড়ালে ব্যাসার্ধ কি হবে, কমবে, ব্যস্ত সম্পর্ক একটা বাড়ালে একটা কমবে, ঠিক আছে। তাহলে এটা হবে ব্যাসার্ধ কমবে, ব্যাসার্ধ কমবে মানে আর হ্রাস পাবে। এবার অনেকে কি করে বলবে বি আর ভি তো সমানুপাতিক সম্পর্ক আছে, তাহলে বি বাড়ালে ভি বাড়বে, এরকম অনেকের মনে প্রশ্ন আছে, বি বাড়ালে ভি বাড়বে, ভিটা ধ্রুবক, ভিটা আমাদের হাতে আছে, আমরা কত বেগে ছুটব, বি বাড়ালে ভি বাড়বে নাই, ঠিক আছে। আর একটা লাইন লিখে দিচ্ছি আমরা, বি বাড়ালে বা কমালে বেগ বা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, এটা থিওরিতে আমরা প্রমাণও করে দেখাইছি, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এটা আলাদা ইনফরমেশন দিলাম, এটা তো এখানে অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। বি বাড়ালে বেগের কোনো পরিবর্তন হয় না। তারপরে কি আছে 30-এরটা দেখ, 30-এরটা এইটার থেকে প্রশ্নটা দিয়ে দিয়েছে। 30-এরটা বলা হয়েছে যে চৌম্বক ক্ষেত্রে আহিত কণার বৃত্তগতির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কার উপর সমানুপাতি না ব্যস্তানুপাতি। এখনই আমরা পড়লাম যে ব্যাসার্ধ সমান হয় আর সমান এমভি বাই কিউবি, এটা এই মাত্র আমরা পড়ে আসলাম। তো এম মানে কি বটে, ভর, ভি মানে কি বটে, বেগ, তাহলে উপরেরটা কি ভরবেগ নয়, এমটা কি ভর, ভিটা কি বেগ, তাহলে আর উপরে এমভি উপরে, তাহলে ব্যাসার্ধের সাথে ভরবেগ কি সমানুপাতি, ভরবেগ সমানুপাতি, ভরবেগ মানে কি বটে এমভি, তাহলে ব্যাসার্ধ ভরবেগের সমানুপাতি, তাহলে বৃত্তগতির ব্যাসার্ধ কণাটির ভরবেগের সাথে সমানুপাতি হবে, বাকিগুলো হবে কি না। 31-এর অঙ্কটা একটু বড় হবে, এই যেগুলো বড় হবে আমরা সেগুলো পরে করাবো। 32-এরটা দেখ, 32-এরটা দেখতে পারিস, তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, ইলেকট্রনটির গতিবেগ কত হলে জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলবে, কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকবে। তো এখানে কোন কনসেপ্টটা কাজে লাগবে, আমরা ভেলোসিটি ফিল্টার বলে একটা কনসেপ্ট পড়েছিলাম, ভেলোসিটি ফিল্টার বা বেগ পরিশোধক, বেগ পরিশোধক সেখানে পড়েছিলাম যদি যদি চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র লম্ব হয়, ই মানে কোন ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, বি মানে কোন ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র লম্ব হলে আধানের উপর
বল প্রয়োগ হয় না, ঠিক আছে, আধানের উপর কোনো বল প্রয়োগ হয় না, মানে বিচ্যুতি ঘটে না, বিচ্যুতি ঘটে না। যদি বিচ্যুতি না ঘটে তার মানে সেইখানে বেগ পরিশোধকের একটা সূত্র পাইছিলাম আমরা, ভি সমান E/B, ঠিক আছে, একবার দেখবি বেগ পরিশোধকের জায়গাটা, থিওরিতে আমরা পড়াইছিলাম, ঠিক আছে, না হলে মুখস্থই রেখে দে, ভি সমান E/B। ই এর মান কত বলা আছে, ই তড়িৎ ক্ষেত্রের মান বলা আছে 1, বি চৌম্বক ক্ষেত্রের মান বলা আছে 10⁻⁻6, ভি সমান E/B, ই 1, বি 10⁻⁻6, তাহলে এই -6টা উপরে যাবে, উপরে গেলে কি হবে +6, এটাই বেগের মান বেরোলো। তাহলে এটার অ্যান্সার হবে 10⁻+6 এটা। আর বেগের একক কি মিটার/সেকেন্ড, ঠিক আছে, এটাই হবে। এবার দেখ 33-এরটা, চৌম্বক ক্ষেত্রের জন্য x অক্ষ বরাবর গতিশীল, 33-এরটা, 33-এরটা আমরা প্রথমে XYZ আঁকছি, ঠিক আছে। আমরা সাধারণত এই দিক বরাবর আমরা x অক্ষ নিই, এই দিক বরাবর আমরা y অক্ষ নিই, আর জেড অক্ষটা থাকে এইটার সাথে লম্ব। দেখ তিনটে অক্ষ এরকমভাবে থাকে, এটা x, এটা y, এটা জেড, দেখ তিনটা পরস্পরের সাথে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা x, এটা y, আর এইটা জেড, এইটা, ঠিক আছে, XYZ, ঠিক আছে। তো এইটা তো আঁকা যাবে না খাতার সাথে লম্বভাবে, তো আঁকা যেহেতু 3D আঁকা যাবে না, সেহেতু আমরা এই দিক বরাবর আঁকে দেখানোর চেষ্টা করি, জেড, ঠিক আছে। এটা একটু কিন্তু কল্পনা করতে হবে, XYZ। এখানে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র x অক্ষ বরাবর গতিশীল, চৌম্বক ক্ষেত্র কোন অক্ষ বরাবর, এই বরাবর চৌম্বক ক্ষেত্র গতিশীল, মানে কাজ করছে আর কি, সরি, চৌম্বক ক্ষেত্র কাজ করছে এদিক বরাবর, এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র x অক্ষ বরাবর, ওহো সরি, x অক্ষ বরাবর বলা আছে গতিশীল, x অক্ষ বরাবর আধানটা গতিশীল, x অক্ষ বরাবর আধান গতিশীল মানে আধানের বেগটা কি দ্বারা লেখা হয়, ভি দ্বারা। এখানে কোশ্চেনটা তো বলা আছে x অক্ষ বরাবর আধান গতিশীল, আর কি বলা আছে, প্রোটন y অক্ষ বরাবর বল অনুভব করে, y অক্ষ বরাবর বল অনুভব করে মানে এই অক্ষ বরাবর বল অনুভব করছে, এই অক্ষ বরাবর কি অনুভব করে, বল অনুভব করে, আর এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর বল। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন অক্ষ বরাবর ছিল, আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো, ফ্লেমিংয়ের বাম হস্ত আশা করছি মনে আছে, যদি থিওরি পড়েছিস তাহলে তো এটা কোনো অসুবিধাই হবে না। এইটাকে কোন দিকে রাখতে হয়, মধ্যমাকে রাখতে হয় আধানের গতির দিকে, আধানের গতির দিকে, আর বুড়ো আঙুলটাকে রাখতে হবে চৌম্বক ক্ষেত্রের দিকে। তার মানে এইরকমভাবে রাখতে হবে হাতটা, দেখ এইরকমভাবে, এই যে এইটা দেখ, এটা মধ্যমা কোন দিকে যাচ্ছে, কারেন্টের দিকে যাচ্ছে, দেখ আধানের গতির দিকে। এটা ভালোভাবে বসা এরকমভাবে লেখ, ঠিক আছে। এটা দেখ দেখে কোনোদিন এটা বুঝতে পারবি নি, এটা এরকমভাবে খাতায় কলমে লেখ, নিয়ে পরে হাতটা এরকম করবি, ফ্লেমিংয়ের বাম হস্ত জানিস তো কেমনভাবে করতে হয়, থিওরি যদি পড়েছিস। তাহলে এই দিকে এই মধ্যমাকে রাখতে হয় আধানের গতির দিকে, আধানের গতির। তাহলে দেখ হাতটাকে বুড়ো আঙুল, এই মধ্যমাটাকে আমরা এই দিক বরাবর রেখেছি, আবার বুড়ো আঙুলটা কোন দিকে আছে, দেখ বুড়ো আঙুলটা আছে y অক্ষ বরাবর, দেখ ভালো করে। তাহলে এই যে আমার তর্জনীটা দেখ কোন দিকে হচ্ছে, খাতার সাথে লম্বভাবে ভিতরের দিকে যাচ্ছে, একটু কল্পনা করে, এটা খাতার সাথে লম্বভাবে ভিতরের দিকে, মানে এইটার যে অ্যান্সার হবে সেটা XZ তলে হবে কিনা, মানে এই অক্ষ এই তল বরাবর হবে। মানে কীরকম, এটা হচ্ছে, এটা তিনটা তল আছে, এইদিকে একটা তল আছে এইরকম বরাবর, এইখানে একটা তল আছে, এইটা কি তল, এটা এরকম আর একটা আছে এরকম, XYZ,
এক্স ওয়াই জেড, দেখ দেখ একটু ক্লিয়ার হয়েছে কিনা, এক্স ওয়াই জেড। এইখানে এইটা হচ্ছে আধানের গতি, দেখ বলা আছে ভি, এটা হচ্ছে আধানের গতিকে নির্দেশ করছে, এইটা বলকে নির্দেশ করছে, ঠিক আছে। আর এটা তো জেড অক্ষ, তাহলে আমরা আঙুলটাকে যদি রাখি ঠিকঠাক করে, তাহলে এইটাকে রাখতে হবে আধানের গতির দিকে, এটাকে রাখতে হবে আধানের গতির দিকে, তাহলে আধানের গতির দিকে রেখেছি। আর বুড়ো আঙুলটা কোন দিকে রাখতে হয়, বলের দিকে, বলের দিকে রাখতে হবে, বল তো উপর দিকে, তাহলে তো বল উপর দিকে হচ্ছে না আমার এরকমভাবে রাখলে। তখন আমরা এইরকম হাতটা উল্টাইলাম এইরকমভাবে, দেখ বুঝতে পারছিস কিনা, এরকমভাবে এরকমভাবে হাতটা আছে, তো এরকমভাবে হাতটা আছে, এইরকমভাবে উল্টাইলাম এরকমভাবে। দেখ এই যে মিডিল ফিঙ্গারটা যাচ্ছে কোন দিকে, ডাইন দিকে, ঠিক আছে। এই বৃদ্ধাঙ্গুলি থাম কোন দিকে যাচ্ছে, উপর দিকে। তাহলে এই যে তর্জনীটা, এই তর্জনী কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে না, দেখ একটু ঠিক করে লক্ষ্য করে। এইটা হচ্ছে মধ্যমা, মধ্যমা চুম্বক এই বেগের দিকে, আধানের গতির দিকে। চুম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, আধানের গতির দিকে, ঠিক আছে। বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, বলের দিকে। তাহলে এই যে এই তর্জনী, এই তর্জনী তর্জনী কোন দিকে যাচ্ছে, খাতার সাথে লম্বাভাবে ভিতর দিকে যাচ্ছে। তো ভিতর দিকে যাচ্ছে মানে এটা কি তল, এক্স জেড তল, তো এই তলটা কি তল, এক্স জেড তল। তাহলে এক্স জেড তল বরাবর যাচ্ছে, কোন তলে যাচ্ছে, এক্স জেড তল বরাবর যাচ্ছে, এই তলটা বরাবর যাচ্ছে, এই তলটা বরাবর। মানে এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে জেড, তাই তো। তাহলে এইটা জেড, এই সরি এইটা এক্স আর এইটা জেড, দেখ এই লালটা, লালটা জেড আর এইটা হচ্ছে এক্স, তাহলে এইটা তো এক্স জেড তল। এইটা এইটা কী অক্ষ, দেখ ছবি খাতার দিকে থাকা, এটা এক্স, এই যে লালটা, এই লালটা কি বটে, জেড। তাহলে এই তলটা কি তল বল, এক্স জেড তল। এই যে এখানে যদি কোনো তল রাখা হয়, এখানে যদি কোনো তলকে রাখা হয়, এই যে এই তল, এই তলটা এইখানে যদি কোনো তল রাখা হয়, সেটা এক্স জেড তল। তাহলে এক্স জেড তল বরাবর কাজ করছে। দেখ এটা আশা করছি বুঝতে একটু অসুবিধা হতে পারে প্রথমবারে, কেননা এটা কল্পনা করতে হবে। আর যদি আমার কাছে থিওরি পড়েছিস তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে বলে, ঠিক আছে। তাহলে 33-এরটা হবে এক্স জেড তল। তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করবে কোন তল বরাবর, এক্স জেড তলে কাজ করবে। 33-এরটা হয়েছে। 34 এইখানে বলা হয়েছে বৃত্তাকার তারের ব্যাসার্ধ আছে, প্রবাহ মাত্রা আছে, এমনভাবে রাখা হলো, বিয়ের অভিমুখ বৃত্তাকার তারটি তলের সাথে এমনভাবে রাখা হলো যে চৌম্বক বলের মান কত, চৌম্বক বলের মান ব্যাসার্ধ এমনভাবে রাখা হয়েছে, তারটিকে চৌম্বক ক্ষেত্র বিতে এমনভাবে রাখা হয়, বিয়ের অভিমুখ বৃত্তাকার তারটির উপর লম্ব, বৃত্তাকার তারটির উপর লম্ব। তো এইটার ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ হবে, সেই সূত্রটা যদি না মনে রাখিস তাও হবে কি, এখানে এই অঙ্কটা হয়ে যাবে। এফ সমান হয় বিআইএল সাইন থিটা, বিআইএল সাইন থিটা, বড় হাতও লিখতে পারিস ছোটো হাতও লিখতে পারিস, কোনো ব্যাপার নেই। বিআইএল সাইন থিটা, বি মানে কি বটে, চৌম্বক ক্ষেত্র, আই মানে কি বটে, কারেন্ট, এল মানে হচ্ছে তারটার দৈর্ঘ্য, এল মানে লেংথ, আর সাইন থিটা। এখানে বলা হয়েছে এমনভাবে রাখা হলো যে তারটির উপর লম্ব, লম্ব মানে কি এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এটার মান হবে বিআইএল সাইন 90, সাইন 90-এর মান কত হয় 1, তাহলে এফ এর মান কত হবে বিআইএল। তো এইখানে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্রে এই বৃত্তাকার পরিবাহীটাকে এই বরাবর রাখা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবারে এই তারটাতে কারেন্ট যাচ্ছে, যে কোনো দিকে ধরে নিলাম আমরা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনো ব্যাপার না, যে কোনো দিকে ধরে নিলাম আমরা। তাহলে এইখানে ক্রিয়াশীল বলের মান কত, আমরা যে কোনো একদিকে ধরেছি, ঠিক আছে, আমরা ধরেছি এই দিক বরাবর মানে অ্যান্টি ক্লক দিকে ধরেছি। আর চৌম্বক ক্ষেত্রকে ধরলাম ভিতর দিকে, খাতার সাথে লম্বভাবে ভিতর দিকে। তো ভিতর দিকে হলে আমরা কি চিহ্ন ব্যবহার করি, ক্রস চিহ্ন ব্যবহার করি, তাই তো। মানে আমরা ধরলাম এখানে যে চৌম্বক ক্ষেত্র সেটা ক্রস, মানে ক্রস মানে খাতার সাথে লম্বভাবে কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে। খাতার সাথে লম্বাভাবে ভিতরের দিকে যাচ্ছে। তো এইবারে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো,
ঠিক আছে। দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে ভিতরের দিকে, কারেন্ট কোন দিকে হচ্ছে কারেন্টের দিকে রাখতে হয়। দেখ কোনটা কোন দিকে রাখতে হয়, দেখ তর্জনী, এই তর্জনীকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্র বরাবর, এটা মুখস্থ রাখ। তর্জনীকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে রাখতে হয় আধানের গতি বা বলতে পারি প্রবাহ, আধানের গতি বা প্রবাহ। তাহলে বুড়ো আঙুলটা বলের দিক নির্দেশ করবে। তর্জনীকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে, মধ্যমাকে রাখতে হয় কারেন্টের দিকে, আর তাহলে এই বলের দিক নির্দেশ করবে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে বল, চৌম্বক ক্ষেত্র খাতার সাথে লম্বা হবে ভিতরের দিকে, কেন ভিতরের দিকের জন্যই তো আমরা ক্রস ব্যবহার করি। আর উপর দিকে হলে কোনটা দেখতে পাচ্ছি, দেখ এরকম ডট দেখতে পাচ্ছি। উপরের দিকে হলে আমরা ব্যবহার করি এরকম ডট, উপরের দিকে হলে ব্যবহার করি ডট, আর ভিতরের দিকে এরকম ক্রস দেখতে পাবো আমরা। এটাতে তো ক্রস নাই, মনে রাখার জন্য এগুলো কোনো ইয়ে নেই, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র এখানে কোন দিকে কাজ করছে, খাতার সাথে লম্বাভাবে ভিতরের দিকে, ঠিক আছে, ভিতরের দিকে। এইবারে ফ্লেমিংয়ের বাম হস্তকে আমরা এই আঙুলটাকে রাখবো চৌম্বক ক্ষেত্রের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে খাতার সাথে লম্বাভাবে ভিতরের দিকে, তাহলে আমরা হাতটা রাখলাম এদিকে। এবারে মধ্যমাকে, এই মধ্যমাটা নিচ দিকে দেখাই দিচ্ছি, নিচ দিকে তো রাখা চলবে না, কারেন্টের দিকে রাখতে হবে, কারেন্ট কোন দিকে দেখ ঠিক করে। তাহলে আমরা হাতটাকে এইরকম বরাবর এরকম বরাবর এরকম বরাবর ঘুরাই দিলাম এই তারটার জন্য। দেখ উপরের তারটার জন্য, উপরের তারটার জন্য আমরা করছি। দেখ চৌম্বক ক্ষেত্র, এইটা চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে ভিতরের দিকে। কারেন্ট দেখ, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বল, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। আর আমার আঙুলটা দেখ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে, বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে, উপরের দিকে, উপরের দিকে নির্দেশ করছে, তাই তো। তার মানে এই ক্ষেত্রে বল কাজ করবে উপরের দিকে। ভালো করে ভাব, নিজে ছবিটা আঁক, নিয়ে নিজে বসে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে রাখলাম আমি আঙুলটা, এইটাকে রাখতে হয়, এই মধ্যমাকে রাখতে হয় কারেন্টের দিকে। তো এই উপরের তারটার দিকে দেখ, বাম দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে, তাহলে বাম দিক থেকে ডান দিকে রেখেছি। তাহলে এই বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করছে, উপরের দিকে, তো উপরের দিকে, মানে এই ক্ষেত্রে বল কাজ করবে উপরের দিকে, এই দিকে বরাবর বল কাজ করবে, উপরেরটার জন্য বল উপরের দিকে। এবার এইটার জন্য দেখ, এটার জন্য ফ্লেমিংয়ের বাম হস্তে লাগাতে হবে, আবার ডান হস্তে লাগাই দিস না, এখানে বাম হস্তেই লাগাতে হবে। কারেন্ট কোন দিকে, প্রথমে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে, তো ভিতরের দিকে রাখলাম আমরা, ঠিক আছে। এবার কারেন্ট দেখ, কারেন্ট কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা তো এটাতে যাচ্ছে ডান দিক থেকে বাম দিক, দিকতে জানিস ডান দিক থেকে বাম দিক। তাহলে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, কারেন্ট এরকম করে রাখলে হবে কি না, হাতটা এই আঙুলটা আমাকে কোন দিক থেকে কোন দিকে দেখাচ্ছে বল, ভুল দেখাচ্ছে কিনা। আরে এইটা কোন দিক থেকে কারেন্ট যাচ্ছে, ডান দিক থেকে বাম দিক। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে রাখলাম। মধ্যমাকে এরকম রাখলে হবে কি না, মধ্যমাকে ঘুরাই পরে এই দিকে করতে হবে। দেখ বুঝতে পারছিস কিনা, আমি বলছি দেখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে এইটা ভিতরের দিকে রাখবো, ভিতরের দিকে রাখলাম। এইবারে যদি আমরা এইরকমভাবে ফ্লেমিংয়ের বাম হস্তকে এইরকম রাখি দিই, তাহলে কিন্তু কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে আমাকে তো এই মধ্যমাটাকে ওই দিকে ঘুরাইতে হবে। তাহলে আমরা মধ্যমাটাকে এরকম বরাবর ঘুরাইলাম, তাহলে বল কোন দিকে কাজ করছে, দেখ বল নিচ দিকে কাজ করছে। দেখ ঠিকঠাক করে বসা, নিজে না বসলে এই অঙ্কগুলো হবে না কোনো মতেই। যদি দেখিস, দেখে আমরা করে দেবো, কোনো মতেই সম্ভব হবে না। আমরা ফ্লেমিংয়ের বাম হস্তকে চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম, এটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম, আর এইটা হচ্ছে কারেন্টের দিকে রাখলাম। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, নিচ দিকে, এটার ক্ষেত্রে বল যাবে নিচ দিকে। তার মানে এইটার জন্য বল হচ্ছে নিচে। তাহলে একটার জন্য বল উপরে যাচ্ছে, আর একটার জন্য বল নিচে যাচ্ছে। তাহলে নেট বল এফ নেট একটা থেকে আর একটা বিয়োগ দিয়ে দেবো। কেন বিয়োগ দিচ্ছি, বল ভেক্টর রাশি, একটা যাচ্ছে উপরের দিকে, একটা যাচ্ছে নিচের দিকে। এফ মাইনাস এফ মানে কত হবে, 0। তাহলে লব্ধি বল কত, লব্ধি বল এক্ষেত্রে 0। দেখ এই অঙ্কটা কিন্তু আমি বলে দিচ্ছি, যদি আমার থিওরি দেখেছিস তাহলে তো এটা এত বারবার বলার দরকারই পড়তো না, ঠিক আছে। তাহলে 34-এর যে অ্যান্সার হবে সেটা হবে 0। এবার 35-এরটা দেখ,
একটা গতিশীল ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে, সমবল সম্পন্ন আছে। পঁয়ত্রিশেরটা ইলেকট্রন আছে আর প্রোটন আছে, আমরা এইদিকে লিখছি ইলেকট্রন আর এদিকেরটা লিখলাম আমরা প্রোটন, ইলেকট্রন আর প্রোটন। তো এখানে বলা হয়েছে গতিশীল সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্র, মানে এর ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র বি হয়, এর ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র বি হয় তাহলে এর ক্ষেত্রেও চৌম্বক ক্ষেত্র কী হবে, বিই হবে। কেন বলা আছে সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখে অবিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয়। ব্যাসার্ধ সমান হয় মানে এর ব্যাসার্ধ যদি আর হয়, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ব্যাসার্ধও কী হবে, আরই হবে। ঠিক আছে, আর কিছু বলা নাই। তাহলে উভয়ের ক্ষেত্রে কোনটা সমান হবে? আমরা এটা ভালোভাবেই জানি, এর আধান ইলেকট্রনের যে আধান হয় তার আধান হয় 1.6 × 10⁻⁻⁹। প্রোটনের যে আধান হয় এটা আমরা জানি, যদি না জানি তো মুখস্থ করতে হবে, 1.6 × 10⁻⁻⁹। তাহলে বলবে ইলেকট্রন প্রোটনের দুজনেরই চার্জ সমান, সমান অবশ্যই সমান। ইলেকট্রনের শুধুমাত্র মাইনাস হয় আর প্রোটনের কি হয়, এখানে প্লাস হয়, এইটুকু পার্থক্য। ঠিক আছে, এবার দেখ এই ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু বৃত্তপথে ঢুকছে, বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, আর সমান mv/qv, আর সমান mv/qv। এটা কার ক্ষেত্রে করছি, ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে করছি সেই জন্য আমরা সবগুলোতে ই দিয়ে দিলাম, ই হয়েছে। এটা আমরা কার ক্ষেত্রে করছি, প্রোটনের ক্ষেত্রে। আগে সূত্রটা লিখি, আর সমান mv/qv। এটা কার ক্ষেত্রে করছি, প্রোটনের ক্ষেত্রে। তাহলে এখানে পি, এখানেও পি, পি, সব জায়গাতে পি লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখ এর আধান আর এর আধান সমান, ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান সমান। আরে ভাই এখানে মানটাই তো লিখি, এখানে মাইনাস প্লাস দেখি তো চাপ নাই। মাইনাস প্লাসের জন্য দিকটা আলাদা হবে। ব্যাসার্ধতে কী হবে, ব্যাসার্ধ হয় একজন ক্লকওয়াইজ ঘুরবে, একজন অ্যান্টি ক্লক ঘুরবে, দিকটাই আমরা দেখতে যাবো না, মানটা বল, মানটা। তাহলে এই আধান আর এই আধানের মানটা সমান, মানে কিউ কিউ তো সমান বটে, ইয়ার কিউ আর ইয়ার কিউ সমান। তাহলে আমি এটাকে কাটে দিচ্ছি, সমান। ঠিক আছে, আবার দেখ এখানে বলা হয়েছে ইলেকট্রনের যে চৌম্বক ক্ষেত্রে ঘুরে প্রোটনের সেই চৌম্বক ক্ষেত্রে ঘুরে, মানে ইলেকট্রনের বিই মানে কি, বি মানে চৌম্বক ক্ষেত্র আর ই মানে ইলেকট্রনের। বি পি মানে কি, পি মানে প্রোটন, প্রোটনের কাছে চৌম্বক ক্ষেত্র, তো দুজনের কাছেই চৌম্বক ক্ষেত্র বি বি, তাহলে এটাও সমান। এইবারে যদি বলা হয় যে ব্যাসার্ধটাকে সমান হতে গেলে কোন রাশিটাকে সেম হতে হবে, আর ই কে আর পি হতে হলে ভরবেগকে সমান হতে হবে। ভরবেগকে তো সমান হতে হবে, ভরবেগ না সমান হলে কীভাবে হবে, কেননা এই দুটোই তো পড়ে রইল, এমভি আর এখানেও এমভি। ঠিক আছে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে ব্যাসার্ধ সমান হয়ে যাবে, কেননা কিউবি আর কিউবি তো সমানই। তাহলে এইটার যে অ্যান্সার বেরোবে, এটার 35-এর অ্যান্সার বেরোবে ভরবেগ। ঠিক আছে, 35। এবার 36-এরটা দেখ, 36-এরটাই চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, বেগ দেওয়া আছে, বল বের করতে বলেছে। তো এখানে ভেক্টরের একটা ক্রস গুণ লাগবে কাজে। ক্রস গুণ যদি বুঝতে পারিস, পড়ানো হয়েছে, তাহলে সহজে বুঝতে পারবি। তবে আমি 11-এর কনসেপ্টটা এখানে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি। এইখানে যে বলের মান হয়, আধানের উপর বলের মান, আধানের উপর কিন্তু একটা আধানের উপর আছে, একটা পরিবাহীর উপর, দুটো বল আলাদা। আধানের উপর যে বল হয়, এই আধানের উপর বলের যে মান হয় সেটা হয় এফ সমান কিউ ভিবি সাইন থিটা। এফ সমান কী হয়, কিউ ভিবি সাইন থিটা। কিউটা তো স্কেলার রাশি, তাহলে কে পড়ে রইল ভি আর বি, কিউটা তো স্কেলার।
ভিবি সাইন থিটা এটাকে কি এরকম লেখা যায় ভি ক্রস বি। ক্রস কেন করলাম? আর এখানে এই চিহ্নটাই কি, এই চিহ্নটা হচ্ছে ভেক্টর চিহ্ন। এই চিহ্নটা কি ভেক্টর চিহ্ন। ভি মানে বেগ, বেগ ভেক্টর রাশি, বি কি রাশি ভেক্টর রাশি, সেখানে ভেক্টর চিহ্ন দিয়েছি। তাহলে কিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, তাহলে আমরা ভি ক্রস বি এই দুটো ক্রস গুণ করব। তো এইখানে ভি এর মানটা কি দেওয়া আছে দেখ, বেগ বি ভি ভেক্টর সমান দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। আর চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বি এটার মান দেওয়া আছে সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ, এটা দেওয়া আছে। তো আমরা কিভাবে করি দেখ এই ক্রস গুণটা, ভি ক্রস বি বিটা কীভাবে করব আমরা, ভি ক্রস বি কীভাবে করব, আমরা প্রথমেই এইরকম দুটো দাঁড়িয়ে দেবো। প্রথমে এরকম দুটো দাঁড়িয়ে দিয়েছি, এইখানে লিখবো আমরা আই ক্যাপ, এইখানে জে ক্যাপ, এইখানে কে ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এইবারে ভি ক্রস বি আছে, দেখ কি ভুল হয় আমি বলে দিচ্ছি, যারা মানে ভেক্টর পড়ে নাই, ভি ক্রস বি তাহলে কার মানটা আগে লিখতে হবে, ভি এর মানটা আগে লিখতে হবে, তাই তো। কিন্তু তোরা যাতে ভুল করিস সেই জন্য দেখ বি এর মানটা আগে লিখেছি কোয়েশ্চানে। তাহলে ভি ক্রস বি মানে ভি এর মানটা আগে লিখতে হবে। ভি এর মানটা দেখ এ আই ক্যাপ আছে, এ আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপের নিচে লিখব এ। বি জে ক্যাপ, তাহলে জে ক্যাপের নিচে লিখব বি। কে ক্যাপ তো কেউ নাই, তাহলে এখানে লিখব 0। এইবার আছে বি, বি এর আছে সি আই ক্যাপ, মানে আই ক্যাপের নিচে লিখব সি। ডি জে ক্যাপ, তাহলে জে ক্যাপের নিচে লিখব ডি। কে ক্যাপ, কে ক্যাপের জায়গায় লিখব 0। ঠিক আছে, এইবারে আই জে কে এগুলোর গুণ করবো আমরা। এইখানে গুণ করার নিয়ম আছে একটা, ঠিক আছে। কি নিয়ম দেখ, আমরা সহজেই শেখাই দিচ্ছি, এটা কোনো চাপের কিছু নাই। এইখানে লিখবো আমরা প্রথমে আই ক্যাপ, প্রথমে লিখবো আই ক্যাপ নিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিলাম, আমরা ব্র্যাকেট দেবো ছেড়ে দেবো। তারপরে লিখবো জে ক্যাপ, ব্র্যাকেট দেবো ছাড়বো। ঠিক আছে, তারপর আমরা লিখবো কে ক্যাপ, ব্র্যাকেট দেবো ছাড়বো। এরকম করলাম, এটা তো একদম সহজ। একটা বাচ্চা ছিল পারবে আই ক্যাপ নি ব্র্যাকেট, জে ক্যাপ নি ব্র্যাকেট, কে ক্যাপ নি ব্র্যাকেট। এরপরের নিয়ম শুন, এরকম করার পর প্রথম একটাতে আমরা প্লাস দেবো, তারপর একটাতে মাইনাস দেবো, তারপর একটাতে প্লাস দেবো। এটা তো ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট ওই জায়গাতে ম্যাট্রিক্সে মনে হয় করানো হয়, ম্যাট্রিক্স একবার প্লাস একবার মাইনাস আবার প্লাস। এইবার কি করব, এখানে কি লেখা আছে আই ক্যাপ, এখানে লেখা আছে আই ক্যাপ, তাহলে আই ক্যাপ যে কলামে বা যে রোতে থাকবে সেটাকে আমরা ঢাকা দেবো। এখানে আই ক্যাপ লেখা আছে, আই ক্যাপ যে রোতে আছে যে কলামে আছে, দেখ আই ক্যাপ এই রোটাতে আছে, আর কোন কলামে আছে আই ক্যাপ এই কলামে আছে, তাহলে এই দুটোকে ঢাকা দিলাম, ঢাকা দিয়েছি। এবার গুণটা কিভাবে হবে দেখ, এই ডাইন দিক থেকে গুণটা কিন্তু আগে হবে, এই গুণটা বি আর শূন্য গুণ করলে কি হয়, বি আর শূন্য গুণ করলে হয় 0। আর ব্র্যাকেটের ভিতরে অলওয়েজ মাইনাস, ব্র্যাকেটের ভিতরে অলওয়েজ মাইনাস দেবো। এইটা শুধুমাত্র প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। এই যে ব্র্যাকেটের বাইরে এইটা প্লাস মাইনাস, কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরেরটা এইটা আমাদের অবশ্যই মাইনাসেই দিতে হবে। এটাতে গুণ করলাম, প্রথমে ডাইন দিকে থেকে গুণ 0 মাইনাস দিয়েছি, এবার এইটার গুণ বাম দিক থেকে কত হবে, 0ই হবে, 0 মাইনাস 0, কোনো অসুবিধা নাই। এবার দেখ আই ক্যাপের কাজ শেষ। এবার কে আছে জে ক্যাপ, জে ক্যাপ যে রোতে আছে যে কলামে আছে ঢাকা দিয়ে দেবো, জে ক্যাপ এই কলামে আছে, দেখ জে ক্যাপ ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, জে ক্যাপ ঢাকা দিয়ে দিয়েছি যে কলামে আছে। এবার যে রোতে আছে সেটাও ঢাকা দিতে হবে, তাহলে সেই রোটাও আমরা ঢাকা দিয়ে দিয়েছি। এইবারে গুণ করতে হবে আমাদেরকে, এবার গুণ করবো আমরা, 1 মিনিট।
যে কে যে রোতে বা যে কলামে আছে ঢাকা দিয়ে দিয়েছি। এবার গুণটা কীভাবে করতে হয় দেখ, ডান দিক থেকে গুণটা করতে হয়। তাহলে এ আর শূন্যে গুণ, এ আর শূন্য গুণ করলে কী হয়, শূন্য হয়। এইখানে মাইনাস দেবো না প্লাস, অলওয়েজ মাইনাস ব্রেকেটের ভিতরে। এবার এইটাতে এটাতে গুণ হয়েছে, এটাতে এটাতে গুণ, সি আর শূন্যতে গুণ করলে জে ক্যাপের কাজও শেষ। এবার দেখবো কে ক্যাপ। এই তো এখানে কে ক্যাপ আছে, কে ক্যাপ যে কলামে আছে যে রোতে আছে সেটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি, কে ক্যাপেরটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই দিকের গুণটা আগে, এই গুণটা আগে, তাহলে এটাতে এটাতে গুণ করলে কী হবে, এডি, এটাতে এটাতে গুণ করলে কী হবে, এডি মাইনাস, এবার এটাতে এটাতে গুণ, মাইনাস বিসি। তাহলে এটা ভি ক্রস বি আসবে আমাদের। এটা তো শূন্য শূন্য আই ক্যাপ, আর এটা তো শূন্যই বেরোবে। তাহলে এগুলো লিখি কিছু লাভ নাই, তাও মন শান্তির জন্য লিখাই দিচ্ছি, শূন্য জে ক্যাপ। আর এখানে আসছে এডি মাইনাস বিসি, আর কে ক্যাপটা পরে লিখছি। তাহলে এই যে শূন্য আই ক্যাপ শূন্য জে ক্যাপ এগুলো লেখার কি কোনো মানে হয়? তাহলে এটা হলো কে ক্যাপ। তাহলে বলের মান কী বেরোবে বল, এফ সমান কী হয়, এফ সমান কী সূত্রটা ছিল, ভি ক্রস বি বার করলাম, এইটা তো বার করলাম ভি ক্রস বি, এই যে ভি ক্রস বি বার করলাম, কিন্তু বলের সূত্রটা ছিল কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি করে এই মানটা বেরিয়েছে। ঠিক আছে, এইবার আমাদের অপশান থেকে চুজ করতে হবে কি বলেছে। তো 1 নম্বর অপশানটাই তো হয়ে যাচ্ছে, আমরা পরেরগুলো দেখে নিচ্ছি একবার। দেখ এডি সমান বিসি হলে এফ সমান 0, এডি আর বিসি যদি সমান হয়ে যায়, দেখ এডি আর বিসি সমান, এটা মাইনাস আছে, ধরে নিলাম এডিটা 5, এটা 5 ধরে নিচ্ছি, ধরে এটা 5 মাইনাস এটাও সমান, প্রথম অপশানটা তো তাই বলেছে না, এডি সমান বিসি, এডি যত বিসি ততই, মানে এইটা যদি 5 হয় তাহলে এটাও 5, আর মাঝে মাইনাস আছে, তাহলে 5 মাইনাস 5 কত হবে, 0, 0 দিয়ে যাকেই গুণ কর কত হবে, 0। তাহলে বল প্রথমের অপশানটাই চুজ হয়ে যাচ্ছে কি না, এ নাম্বার অপশানটাই। এডি সমান বিসি হলে এফ সমান কত হয়ে যাচ্ছে, সমান 0 হয়ে যাচ্ছে। তো এডি আর বিসি সমান, এটার এটা সমান, এটা যদি 20 হয় এটাও 20, এটাও 20 হলে এটাও 20, আর মাঝে মাইনাস আছে, তাহলে 20 মাইনাস 20 সমান 0। তাহলে প্রথমের অপশানটা হয়ে যাচ্ছে, কিন্তু বিএডটা কেন হবে না, বিএডটা লেখা আছে এডি সমান মাইনাস বিসি, এটা তোরা করে দেখবি, এডি সমান মাইনাস বিসি, আমি বলে দিচ্ছি এডি সমান মাইনাস বিসি। এই এডির জায়গায় যদি মাইনাস বিসি বসাস, এডির জায়গায় বসালে মাইনাস বিসি, আর আগের থেকে একটা মাইনাস বিসি আছেই, তাহলে মাইনাস 2 বিসি হবে না, দেখ দেখ করেই দিচ্ছি। এডি সমান মাইনাস বিসি হলে এফ সমান কী হবে, এফ সমান কিউ ইন্টু এডি সমান মাইনাস বিসি, তাহলে এডির জায়গায় কী লিখবো আমরা, মাইনাস বিসি, আর আগের থেকে একটা মাইনাস বিসি আছেই, তাহলে এটা কি 0 হবে, কিউ ইন্টু মাইনাস 2 বিসি হচ্ছে না, দেখ এটা এসছে কিনা, 0 হচ্ছে কি, তাহলে এডি সমান মাইনাস বিসি হলে এফ 0 হবে না, নট ইকুয়ালস টু 0, তাহলে এটা তো অ্যান্সার হবে না বি এরটা। সি এরটাও সেম, আর ডি এরটাও সেম, ডি এরটা তো আসেই নেই, এরকম এরকম কোনো মানেই আসে না আমাদের। ঠিক আছে, তাহলে 36এরটা হয়ে গেছে। 37এরটা, 37এরটা একটু বড় হবে, আমরা এটা পরে করাবো। 38এরটা দেখ, 38এরটা হচ্ছে একটা একই দিকে একটা স্থানে একই দিকে তড়িৎ ক্ষেত্রও কাজ করছে আর চৌম্বক ক্ষেত্রও কাজ করছে, এই দিক বরাবর ধরে নিলাম আমরা, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রও কাজ করছে, চৌম্বক ক্ষেত্রও, ই ও বি, ই মানে কি ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, বি মানে চৌম্বক ক্ষেত্র, দুটোই কাজ করছে একই দিক বরাবর। এই অঞ্চলে একটা ইলেকট্রনকে নিক্ষেপ করা হলো, এইখানে কোনো একটা ইলেকট্রন আছে,
ইলেকট্রনকে নিক্ষেপ করা হলো। কোন দিকে নিক্ষেপ করা হলো? ক্ষেত্রের অভিমুখে। এই ইলেকট্রনটাকে এই দিক বরাবর ছোড়া হয়েছে, এই দিক বরাবর ছোড়া হয়েছে ইলেকট্রনটাকে কোন দিক বরাবর ছোড়া হয়েছে? এই দিক বরাবর। তাহলে ইলেকট্রনের বেগ এই দিক বরাবর, তাই তো। তাহলে যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে দুটো বল কাজ করতে পারে। তাহলে আমরা প্রথমে চৌম্বক বলটাই লিখি। এই চৌম্বক বলটা, এই চৌম্বক বলের মানটা দেখবে এরকম হয়, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। চৌম্বক বল, এটা কোন বল লিখিয়ে দিই, চৌম্বক বল। এটা চৌম্বক বল সমান এফ সমান কিউ ভি বি সাইন থিটা বল। এই থিটাটা কার কার মাঝের কোণ? ভি আর বি এর মাঝের কোণ বটে কিনা? এই থিটাটা কার কার মাঝের কোণ? ভি আর বি এর। ভি মানে কি বটে? বেগ, ভেলোসিটি। বি মানে কি বটে? চৌম্বক ক্ষেত্র। তাহলে বেগ আর চৌম্বক ক্ষেত্র, দেখ চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, ই আর বি দুটোই এই দিকে, তাহলে এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র। আবার বেগটাও দেখ এই দিক বরাবরই, তাহলে এই দিক বরাবর বেগ, এই দিক বরাবরই চৌম্বক ক্ষেত্র। তাহলে থিটাটা 0 ডিগ্রি, থিটা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কিউ ভি বি সাইন 0, তাই তো, সাইন 0। আর এই সাইন 0-র মান কত হয় বলতো? সাইন 0-র মান 0 হয়। তাহলে এই ক্ষেত্রে আসলো যে এফ সমান 0, মানে কোনো বল কাজ করে নাই, কোনো চৌম্বক বল কাজ করে নাই। চৌম্বক বল এফ সমান কিউ ভি বি সাইন থিটা। থিটা কেন 0 ডিগ্রি হলে দেখি না একবার, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এই দিক বরাবর এই বেগ একই দিকে, তাহলে থিটাটা 0 ডিগ্রি। এখানে সাইন 0, সাইন 0-র মান 0, 0-র সাথে যাই গুণ কর 0ই হয়। তাহলে চৌম্বক বল তো কাজ করে নাই। এবারে তড়িৎ ক্ষেত্র দেখব আমরা। তড়িৎ ক্ষেত্র দেখ, তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর, তড়িৎ ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে, তড়িৎ ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে। আমরা জানি তড়িৎ ক্ষেত্র সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটাতে এটা হয়তো পড়েছিস, যদি না পড়ে থাকিস, এই কথাটা যদি না জানতিস, তো খাতায় এখনই লেখ যে তড়িৎ ক্ষেত্র সর্বদাই প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র সর্বদাই প্লাস থেকে মাইনাসের দিকে ক্রিয়া করে। তাহলে এই দিক থেকে এই দিক বরাবর ক্রিয়া করছে, মানে নিশ্চয় এই দিকে প্লাস আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এই দিকে প্লাস আছে আর এই দিক বরাবর মাইনাস আছে। তড়িৎ ক্ষেত্র এই দিক থেকে এই দিকে কাজ করছে, কোন দিকে থেকে কোন দিক কাজ করে? প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে এইদিকে প্লাস, এইদিকে মাইনাস। এইবার ভাব, এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন, ইলেকট্রনের আধান কি? মাইনাস। ইলেকট্রনের আধান কি? মাইনাস। আর মাইনাসটাকে ওই দিক বরাবর ছোড়া হচ্ছে, আর এখানে আছে কি? মাইনাস। মাইনাস মাইনাসকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। মানে আমরা এই ইলেকট্রনটাকে এই দিক বরাবর ছুড়েছি, কিন্তু ই আসতে দিবে না, বলবে না আমি আসতে দেবো না, বিকর্ষণ করবে। ই এই দিক বরাবর আমরা বেগ দিয়েছি এই দিক বরাবর, কিন্তু এই দিক থেকে বিকর্ষণ করবে, ঠেলবে। আর যেহেতু ঠেলবে, ইয়ার বেগটা কমে যাবে। কি বললাম আরেকবার ভাব, এইটা কেন প্লাস, এইটা কেন মাইনাস, এটা আশা করছি বুঝতে পারিস। ঠিক আছে, এইবারে ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, আর এইদিকেও কি আছে? মাইনাস। তাহলে আমরা ইলেকট্রনটাকে ধরে এইদিকে ছুটে দিয়েছি, তাই তো। তাহলে এইখানে তো মাইনাস আছে, আর ইলেকট্রনটাও মাইনাস। মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, বিপরীত দিকে ঠেলবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রনটার বেগ বাড়বে না কমবে? কি হবে? ইলেকট্রনটার বেগ ইলেকট্রনের বেগ হ্রাস পাবে। ইলেকট্রনের বেগ হ্রাস পাবে। কী জন্য হ্রাস পাবে আমরা পুরো ডিটেলসে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, কেন বেগ কমবে। কিন্তু এইটাই যদি বলা হয়তো ইলেকট্রনটাকে এই দিকে ছোড়া হলো, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, তখন কী হবে ভাব, ভাব একবার, তখন বেগটা বাড়বে। কেন বেগটা বাড়বে? আরে এইটার অ্যান্সার হয়ে গেছে, এইটা নিয়ে ভাবিস না। এবার আমি একটা এক্সট্রা প্রশ্ন বলছি, এটার অ্যান্সার হয়ে গেছে। এবার যদি ইলেকট্রনটাকে এই দিক বরাবর ছোড়া হয়, এই দিক বরাবর, তাহলে ইলেকট্রনের আধান কি? মাইনাস। এই দিকে আছে কে? প্লাস। তাহলে প্লাস মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে, এই দিক বরাবর আকর্ষণ করবে, তখন বেগটা বাড়বে।
এখন ইলেকট্রনটাকে এইদিকে ছুড়া হয়েছে, এখন এখন অ্যান্সার হ্রাস পাবেই হবে। কিন্তু আমি এক্সট্রা প্রশ্ন বলছি, যদি ইলেকট্রনটাকে তড়িৎ ক্ষেত্রের দিকে না ছুড়ে এই এদের অভিমুখে না ছুড়ে তার বিপরীত দিকে ছুড়তাম, এই দিকে ছুড়তাম, তখন কি অ্যান্সার হতো? এই দিক বরাবর ছুটলে, তাহলে এই দিক বরাবর যদি ছুটতাম আমরা, তাহলে এটা মাইনাস এইটা প্লাস, একেই ছুড়েছি আবার এদিকে টানবে, মানে বেগ বাড়বে। এখন বেগ কমবে, কিন্তু যদি আমরা ওই প্রশ্নটা দিতাম তাহলে বেগ বাড়তেও। এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? মানে আমরা বললাম যে এরকমও প্রশ্ন দিতে পারে। এবার দেখ 39-এরটা। 39-এরটা বলা হয়েছে যে জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র। আমরা সাধারণত কীভাবে এক্স ওয়াই জেড নিই, এই দিক বরাবর নিই এক্স, এই উপর দিক বরাবর এই দিক বরাবর নিই ওয়াই, ঠিক আছে? আর এইটা জেড, এইটা জেড থাকে, কিন্তু এইদিকে আঁকা যাবে নাই, তো সেই জন্যে আমরা এই দিক বরাবর জেডটা নিই, ঠিক আছে? এখন বলা হয়েছে যে জেড অক্ষে চৌম্বক ক্ষেত্র, জেড অক্ষে চৌম্বক ক্ষেত্র বলে দেওয়া হয়েছে প্রশ্নে বলা হয়েছে এটা জেড, এই অক্ষ বরাবর কী কাজ করছে? এই অক্ষ বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র, এই অক্ষ বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র। আর ঋণাত্মক এক্স অভিমুখে এত মানে তড়িৎ ক্ষেত্র। এইটা দেখ, এটা প্লাস এক্স অক্ষ, তাই তো? এটা প্লাস এক্স, এদিকেরটা প্লাস এক্স, তাহলে তার বিপরীতেরটা এটা কি হবে? ডটেড লাইনে যেটা করছে আমরা মাইনাস এক্স, এটা কোন অক্ষ? মাইনাস এক্স অক্ষ। এটা তো জানিস, গ্রাফ করেছে সেটা মূল বিন্দু, এই দিক বরাবর প্লাস এক্স, এই দিক বরাবর মাইনাস এক্স, উপর দিকে প্লাস ওয়াই, নিচ দিকে মাইনাস ওয়াই, এটা মাইনাস এক্স, ঠিক আছে? তো এইখানে বলা আছে যে এই দিক বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র, আর এই দিকে কাজ করছে তড়িৎ ক্ষেত্র। এই মাইনাস এক্স অক্ষ বরাবর, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কোন ক্ষেত্র কাজ করছে? তড়িৎ ক্ষেত্র। আর জেড অক্ষ বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র, তার মানে 90 ডিগ্রিতে কাজ করছে। আরে এক্স আর জেডের মধ্যে, এক্স ওয়াই জেড প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত বল? এক্স ওয়াই জেড প্রত্যেকটার মধ্যবর্তী কোণেই 90 ডিগ্রি। এবার জেডটা এখানে আমরা আঁকেছি 90 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু আসলে আছে এরকম বরাবর জেডটা। তাহলে দেখ, এটা মাইনাস এক্স আর এটা জেড, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয় কি? ঠিক আছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইখানে আর কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে ইনফরমেশন দেওয়া আছে বলতে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র ই সমান দেওয়া আছে 2 × 10⁴, 2 × 10⁴। আর এখানের বেগ বলা আছে, বেগ বলা আছে 10⁶ মিটার/সেকেন্ড ওয়াই অক্ষে। আর যদি তড়িৎ ক্ষেত্র বন্ধ করা হয়, তখন বৃত্তপথে ঘোরে, তো বৃত্তপথের ব্যাসার্ধটা বার করতে বলেছে। কিন্তু এইখানে একটা জিনিস দেখ লেখা আছে সুষম বেগ, ইম্পর্টেন্ট পয়েন্ট এই শব্দটা। সুষম বেগ মানে বেগ স্থির। সুষম বেগ মানে কি? বেগ স্থির, অর্থাৎ বেগ স্থির মানে বেগ চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আধানের উপর কোনো বল প্রয়োগ হয়নি, তাই তো? এটা দ্বারা তো তাই আমরা বুঝতে পারছি যে সুষম বেগ, দেখ বলা আছে অঙ্কটাতে সুষম বেগ মানে কি? বেগ স্থির। আর বেগ স্থির মানে আধানের উপর বেগটা চেঞ্জ হচ্ছে না, তার মানে কি? বেগের কোনো বস্তুর উপর বল দেওয়া হয় না, বল দিলেই তো চেঞ্জ হয় বেগ বাড়ি যায়, নাহলে বেগ কমে যায়, ঠিক আছে? তার মানে আধানের উপর কোনো বল প্রয়োগ হয় না। আর আধানের উপর বল প্রয়োগ হয়নি মানে ভেলোসিটি ফিল্টার। অথবা আমরা এইরকমভাবেও বলতে পারি যে ই আর বি লম্বভাবে ক্রিয়া করছে। দেখ, ই আর বি, ই মানে কি? ই মানে ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তড়িৎ ক্ষেত্র। বি মানে কি বটে? চৌম্বক ক্ষেত্র। এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র,
এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র, এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ভেলোসিটি ফিল্টার। তাহলে ভেলোসিটি ফিল্টার থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বার করব। মনে আছে? ভেলোসিটি ফিল্টারের সূত্র একটু আগেই করালাম না, মনে রাখলে অঙ্ক কিন্তু হবে না, সূত্র তো মুখস্থ চাই। ভি সমান ই বাই বি, ভি সমান ই বাই বি। বল এখান থেকে বি কত বেরোবে? এখান থেকে কোনাকুনি গুণ করবো, ভি এর নিচে কিছু নাই মানে এটা বিভি, বিভি সমান ই, বি সমান বেরোবে ই বাই ভি, ই বাই ভি। ই এর মান দেখ দিয়ে আছে, এই যে ই এর মান দেওয়া আছে অঙ্কটাতেই 2 × 10⁴ বাই ছিল, বাই দিলাম। এখানে আছে ভি, ভি এর মানও দেওয়া আছে অঙ্কতে 10⁶। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 × 10⁴, আর এইখানে আছে 10⁻+6, এই +6টা যদি উপরে যায় -6, এটা কী হবে বল? 2 × এইখানে আছে 10⁻+4 আর এখানে -6 হবে সূচকের নিয়ম অনুসারে 2 × 10⁻²। এটা বেরোলে বি এর মান, বি, এটা বেরোলো বি এর মান। ঠিক আছে, এবার বলেছে যদি তড়িৎ ক্ষেত্র বন্ধ করা হয়, তড়িৎ ক্ষেত্র বন্ধ করে দিলাম, তড়িৎ ক্ষেত্র বন্ধ করে দিলাম মানে চৌম্বক ক্ষেত্রই কাজ করছে। তড়িৎ ক্ষেত্র বন্ধ মানে কি? চৌম্বক ক্ষেত্র কাজ করছে। আর চৌম্বক ক্ষেত্র কাজ করছে মানে চৌম্বক ক্ষেত্র কাজ করছে মানে বৃত্তপথে ঘুরবে অবিলম্ব, মানে চৌম্বক ক্ষেত্র কাজ করছে লম্বভাবে, অবশ্যই লম্বভাবে করতে হবে, তবেই বৃত্তপথে ঘুরবে। ঠিক আছে, বৃত্তপথে ঘুরবে, বৃত্তপথে ঘুরবে, এটা বলে দিয়ে আছে বৃত্তপথে ঘুরবে। যারা বুঝতে পারলেন এটা দেখ, এখানে বলেই দিয়ে আছে বৃত্তপথে গতিশীল। তাহলে অত ভাবতে হবে না যদি না পড়েছিস থিওরি। বৃত্তপথে গতিশীল, বৃত্তপথে গতিশীল হলে বৃত্তপথের যে ব্যাসার্ধের সূত্র হয়, বৃত্তপথের ব্যাসার্ধ, এই বৃত্তপথের ব্যাসার্ধের যে সূত্রটা হয় আর সমান হয় mv/qb, আর সমান mv/qb। কিন্তু এইখানে আধানটা ইলেকট্রন বলা আছে মনে হয়, এইখানে আধানটাকে ইলেকট্রন বলা আছে না প্রোটন, এইখানে আধানটাকে প্রোটন বলা আছে। প্রোটনের আধান ই হয়, সেই জন্য আমরা পরের লাইনে লিখছি আর সমান mv/qb, সেখানে লিখলাম কিউর জায়গায় ই লিখলাম, বাকি যা আছে তাই রেখে দিলাম। দেখ কোনো পরিবর্তন করি নেই, ভয়ের কিছু নাই। আর সমান mv/qb, mv/q, এই কিউর জায়গায় ই লিখলাম, কেন না প্রোটন তো। এইটাই আমরা পরের লাইনে লিখবো, এইটাই একদম, কোনো এডিট করবো না, mv/eb। আর সমান mv/eb। দেখ এই জায়গাতে আমরা এরকমভাবে লিখতে পারি আর সমান m/b × v/b। ঠিক আছে, এইবারে অঙ্কতে একটু ভালো করে লক্ষ্য কর। দেখ শেষে প্রদত্ত করে দেওয়া আছে E/m এর অনুপাত দেওয়া আছে, E/m এর অনুপাত দেওয়া আছে। E/m এর অনুপাত কত দেওয়া আছে? 10⁸। একক যা আছে থাক, এখন একক দেখতে যাচ্ছি না আমরা। এইটা দেওয়া আছে, E/m এর অনুপাত দেওয়া আছে, কিন্তু আমাদের E/m লাগবে কি m/e লাগবে? এইটা দেওয়া আছে অঙ্কতে E/m, কিন্তু আমাদের লাগবে m/e, মানে এইটাকে আমরা 10⁸ এর নিচে কিছু নেই মানে 1 আছে, E/m দেওয়া আছে, কিন্তু আমাদের চাই m/e, মানে এটাকে উল্টাবো আমরা, এটাকে উল্টালে হবে m/e। এই দিকেরটাকে যদি উল্টায় তাহলে এই দিকেরটাকেও উল্টাই দিতে হবে, তাই তো। আর এই 10⁸ যদি উপরে যায় তাহলে হবে 10⁻⁻8। তাহলে m/e এর অনুপাত আসলেও 10⁻⁻8, এই মানটা এখানে বসাবো আমরা। m/e এর অনুপাত, m/e এর অনুপাত এই জায়গায় বসাবো 10⁻⁻8 ইন্টু ভি। ভি এর মান তো দেওয়া ছিল, ভি এর মান অঙ্কতেই দেওয়া আছে 10⁶, বাই ভি এর মান হলো, ভি এর নিচে কি আছে? বি, বি আমরা বার করেছি, বি এর মান কত বার করেছি? 2 × 10⁻², এটা বসাবো আমরা 2 × 10⁻²। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পড়েছে, ঠিক আছে, 2017-তে। এবারে এটা তো ক্যালকুলেশন নিশ্চয়ই পারবি,
তাও করে দিচ্ছি আমি, চাপের কিছু নেই। এবার দেখ 10⁻⁻2টা উপরে যাচ্ছে, এই হাফটা আছে, এই দুইটা আছে এই নিচে, এইরকমভাবে রাখলাম, ঠিক আছে। আবার দেখ এখানে কী ছিল, এখানে 10⁻⁻8 ছিলই, ছিল 10⁻6 ছিল, এই দুটোতে ছিলই উপরে রাখলাম। আর এই -2টা আর নিচে ছিল, উপরে গেলে +2 হয়ে যাবে। কী করলাম, এইটা ছিল, এইটা রেখেছি, 2 ছিল নিচে রেখেছি, এইটা উপরে তুললাম, +2 হলো। এবার দেখ 6 আর 2 8, 10-এর মাথায় 8 আর +8, আর এখানে -8, কাটা যাবে কিনা দেখ। এইখানে 10-এর মাথায় আছে -8, আর এখানে 10-এর মাথায় আছে 6, এখানে 2 মানে 8, তাহলে এটা পুরোটা কাটা যাবে। তাহলে কে পড়ে রইল, r = ½ r = ½ মানেই 2 দিয়ে ভাগ করলে 0.5 মিটার, তাহলে ব্যাসার্ধ বেরোলো 0.5 মিটার, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার বেরোবে 8টা।